কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মীরা, খোঁজখবর রাখছেন, মানুষের শ্রদ্ধা জানানোর যুক্ত হচ্ছেন তারা তানজিলা খান মিম এবং সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন যে এখন তো সর্বস্তর মানুষের ঢল নেমেছে, আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনারা এখন কি দেখছেন? দিনের আলো ফোটার সাথে মানুষের ঢল কেমন দেখছেন? বেলা বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষের যে ঢল, সেই ঢলও কিন্তু বাড়ছে। আমরা এই মুহূর্তে দেখছি যে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ছাড়িয়ে একেবারে ফুলার রোড পর্যন্ত পুরো রাস্তাটিতেই বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক শিক্ষার্থীরা রয়েছেন সবাই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং একে একে এসে এই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তারপরে এখান থেকে চলে যাচ্ছেন। সেই বিষয়টি আমরা সকাল থেকে জানাচ্ছিলাম, অর্থাৎ একেবারে ভোরের আলো ফোটার যে সময়, সেই সময় থেকে জানাচ্ছিলাম। এরই মধ্যে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, তবে মানুষের যে আনাগোনা সেটি কিন্তু বাড়ছে। এবং মিম রয়েছে আমার সাথে। মিম, আমরা সকাল থেকেই দেখছিলাম, একেবারে ভোর থেকে বলছিলাম যে এবার রমজান মাস, তবে রমজান হলেও কিন্তু আমরা মানুষের যে আনাগোনা দেখছি এখানে শহীদ মিনারের যে শ্রদ্ধা নিবেদনের যে কার্যক্রম, সেটি কিন্তু কোনো ঘাটতি পড়েনি আমরা দেখছি। এবং বিভিন্ন বয়সী মানুষ এখানে, বলছিলাম যেটা একেবারে ছোট ছোট শিশুরা এসেছে তাদের বাবা মায়ের হাত ধরে। এবং শুধু বাংলাদেশে না, যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারা বাংলাদেশের যে শহীদ মিনার রয়েছে জেলা বিভাগীয় পর্যায়ে, থানা পর্যায়ে, সেখানেও মানুষ ঢল নেমেছে, মানুষের শ্রদ্ধা জানাচ্ছেন ফুল দিয়ে। এবং দেশের বাইরে যেই জায়গাগুলোতে শহীদ মিনার রয়েছে, বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে, তারাও কিন্তু আজকে এই ভাষা শহীদদের শ্রদ্ধা করছেন, তাদের স্মরণ করে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। কি বলবেন আপনি? সাজিদ, এই যে সব বয়সী মানুষ, সব শ্রেণী পেশার মানুষ এই শহীদ বেদিতে আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিচ্ছে, এই দৃশ্যটাই আসলে বাংলাদেশ, যেখানে জাতি, বর্ণ, ধর্ম সকল কিছু নির্বিশেষে সকলে একত্রিত হয় এক আকাশের নিচে, একই কেন্দ্রবিন্দুতে। এখানে যারা আসছেন সকলের উদ্দেশ্য কিন্তু একটাই, আজকে যাদের প্রাণের বিনিময়ে এই অর্জিত মাতৃভাষা বাংলা, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করা, তাদের জন্য প্রার্থনা করা। আমরা দেখেছি ভোরবেলা থেকে একদম 12টা 1 মিনিট থেকে প্রভাত ফেরি শুরু হয়েছে এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পরিবার, তারপর একে একে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিরোধী দল সকলে এসে এই ফুল শ্রদ্ধা দিয়ে শহীদদেরকে স্মরণ করেছে। আসলে 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর তারপর দ্বিজাতিত্বের ভিত্তিতে দুটি রাষ্ট্র গঠিত হলো, ভারত, পাকিস্তান। এবং পাকিস্তানের মধ্যে আবার দুটি খণ্ড, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। সেখানে দেখা গেল পশ্চিম পাকিস্তান অনেকটাই দাপুটে ভূমিকায় রয়েছে বেশ কিছু প্রেক্ষাপটে, বেশ কিছু খাতে, এবং তারা পূর্ব পাকিস্তানের মানুষের উপরে, সাধারণ জনগণের উপরে তাদের যে ইচ্ছা সেটি চাপিয়ে দিতে শুরু করে। এবং সেই চাপিয়ে দেওয়ার প্রথম ছিল হচ্ছে তারা রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দিতে থাকে। কিন্তু এটি কিন্তু কোনোভাবেই পূর্ব বাংলার যারা মানুষ ছিলেন তারা মেনে নিতে পারছিলেন না বা মেনে নিতে চাচ্ছিলেন না, কারণ তারা জানেন। আমরা যে জায়গাটা তার ঠিক পাশে ঢাকা মেডিকেল, এবং ঢাকা মেডিকেলের সেই বিখ্যাত, সেই ঐতিহাসিক আমতলা, এবং সেখানে কিন্তু এই যে রফিক, জব্বার, শফিক, ঢাকা মেডিকেলের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারাই প্রতিবাদী মিছিল বের করেছিলেন। এই যে আপনি যেটি বলছিলেন, পশ্চিম পাকিস্তানে চাপিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, উর্দুকে চাপিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত ছিল সেই সময়, এটির বিরুদ্ধে কিন্তু সেই সময়ে ছাত্র যারা ছিলেন, ছাত্র সংগ্রাম পরিষদ বা ছাত্র নেতা যারা ছিলেন, তারা কিন্তু এই আমতলাতে জড়ো হয়েছিলেন, সেখান থেকে প্রতিবাদী মিছিল করেছিলেন। সেখানেই তাদের উপরে গুলি বর্ষণ করা হয়েছিল নির্বিচারে। সেখানে কিন্তু শহীদ হয়েছিলেন, ভাষা শহীদ হয়েছিলেন সেই সময় ভাষা আন্দোলন করতে রফিক, জব্বার, শফিক। তারপরে কিন্তু এই শহীদ মিনার তৈরি কিংবা তাদের যে আত্মত্যাগ, সেটিকে ধারণ করে, সেটিকে লালন করে এগিয়ে যাওয়ার যে প্রত্যাশা, এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটি কিন্তু শুরু হয় পরবর্তীতে। একদমই তাই। এবং তারপরে কিন্তু আসলে সেই 47 থেকে এই যে সংগ্রাম, সেই সংগ্রামটি 1952 সালে গিয়ে তারপর সরকার এই আন্দোলন ঠেকাতে 144 ধারা জারি করে এবং সেই সঙ্গে শহরের সকল সমাবেশ, মিছিল, মিটিং, এই ভাষা সম্পর্কিত সবকিছুই কিন্তু নিষিদ্ধ করে। সে 144 ধারা জারি করার পর সে 144 ধারার না মেনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা অন্যান্য শিক্ষার্থী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সে সময় যারা ছিলেন
তারা পথে নেমে আসেন এবং তারপর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমতলাটি রয়েছে, যেটি ঢাকা মেডিকেল কলেজের একটি পাশের কেন্দ্রবিন্দু রয়েছে, সেখানে কিন্তু তাদের উপরে গুলি বর্ষণ করা হয় এবং সেখানে তাদের রক্তের বিনিময় সালাম, রফিক, শফিকুল, জব্বার, বরকত, এদের রক্তের বিনিময়ে কিন্তু আমাদের এই মাতৃভাষা বাংলা অর্জিত হয়। সেই মাতৃভাষা বাংলাকে শ্রদ্ধা তো রয়েছেই পুরো জাতি, এবং সেটি শুধু আজকের দিনকে ঘিরে নয়, সারা বছরই আমরা দেখি বাংলা ভাষা নিয়ে যখন কথা উঠে তখনই কিন্তু আমরা খুব গর্ব করে বলি যে পৃথিবীতে কোনো জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে এমন যদি দৃষ্টান্ত থেকে থাকে সেটি শুধুমাত্র বাংলাদেশ, সেটি শুধুমাত্র বাংলাদেশিরাই ভাষার জন্য প্রাণ দিয়েছে। সেই ভাষা আমাদের খুব কাছের ভাষা, সেই ভাষা আমাদের মায়ের ভাষা। আমরা জন্মের পর মায়ের কাছ থেকে যে ভাষাটি শিখি, আমাদের মাকে আমরা যে ভাষায় কথা বলতে দেখি শুনি, সেই ভাষাটি কিন্তু আমাদের পরম আপন একটি ভাষা। এবং আমরা দেখি এখন অন্যান্য অনেক ভাষার দাপুটে প্রভাব এই দেশে থাকলেও বা এই সমাজে থাকলেও আমরা কিন্তু সবকিছু ছাপিয়ে দিন শেষে বলি আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এবং এই যে বাঙালি, এই যে বাংলাদেশি, সে সবকিছুর সঙ্গেই কিন্তু বাংলা শব্দটি যুক্ত। এবং এই যে বলছিলাম 52 ভাষা আন্দোলন, এরপর থেকে ধাপে ধাপে আন্দোলন, 71-এর 9 মাসের মুক্তিযুদ্ধ, সবকিছু মিলিয়ে 52 ভাষা আন্দোলন আসলে বাঙালিদের কাছে স্বাধিকার, যে তাদের যে নিজস্ব যে একটি অধিকার, নিজস্ব যে জায়গা, সেটি কিন্তু পরিচয় করিয়ে দিয়েছিল পুরো বিশ্ব দরবারে। এবং তারপরে এই জায়গায় একটু বলতে হয় যে বাংলাদেশের ইতিহাস কিন্তু একেবারে সংগ্রামের সমৃদ্ধ বলা চলে। প্রত্যেকটি সংগ্রাম লড়াইয়ের মাধ্যমে কিন্তু বাংলাদেশের অনেকগুলো অর্জন এসেছে এবং সেই যে সংগ্রামের ইতিহাস সেগুলো কিন্তু বিভিন্নভাবে লিপিবদ্ধ হয়েছে। আমি যদি বলি যে নাটক সিনেমার মাধ্যমে কিন্তু সেগুলো তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের সিনেমা, ভাষা আন্দোলনের কেন্দ্রিক যে ডকুমেন্টারি, ভাষা আন্দোলন কেন্দ্রিক যে নাটক সিনেমাগুলো তৈরি হয়েছে, সেগুলো কিন্তু এই যে ইতিহাসকে ধারণ করারই একটা প্রক্রিয়া এবং সেটি চলমান থাকা উচিত কিনা আপনার কাছে কি মনে হয় যে নতুন প্রজন্ম যাতে জানতে পারে, সেই জায়গা থেকে আমরা যদি যারা সংস্কৃতি অঙ্গনে আছেন, যারা গবেষক রয়েছেন, বিভিন্নভাবে লিপিবদ্ধ করা সেই ইতিহাসকে এবং সেই ইতিহাস ধরে ধরে সেগুলো নাটক সিনেমার মাধ্যমে বা সেলুলয়েডের মাধ্যমে যে সেগুলোকে ধরে রাখার যে প্রক্রিয়া, সেটি চলমান থাকা উচিত কিনা আপনার কাছে কি মনে হয়? আমার কাছে অবশ্যই মনে হয় নতুন প্রজন্ম এই যে শিক্ষা, এই যে ইতিহাস, এই ইতিহাস সঠিকভাবে জানবে। তবে সেই সঠিকভাবে জানা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আমাদের দায় রয়েছে, গণমাধ্যমের দায় রয়েছে। আমরা কিন্তু এর আগেও বলছিলাম শিল্পাঙ্গনে যারা কাজ করেন তাদের দায় রয়েছে, এবং একই সঙ্গে কিন্তু শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক যারা রয়েছেন কিংবা এ খাতে যারা কাজ করেন তাদেরকেও আসলে পাঠ্যপুস্তকের মাধ্যমে এই ইতিহাস জানান দিতে হবে, শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে হবে। এই যে আমরা বলছিলাম যে 52 ভাষা আন্দোলন জারি, সেখানে বাংলার দামাল ছেলেদের মৃত্যু, এই ইতিহাসগুলো আমরা আসলে কোথায় পেয়েছি, কোথায় জেনেছি শুরুতে? তখন তো আসলে ইন্টারনেট ছিল না, আমরা কিন্তু পাঠ্যপুস্তকের মাধ্যমেই জেনেছি। পাঠ্যপুস্তকে তো যুক্ত করতে হবে, সেই সঙ্গে এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, এখন ইন্টারনেটের যুগ। আপনি চাইলে যে কোনো কিছুই আপনি জানতে চান কিন্তু আপনি জানতে পারবেন না এমন কিন্তু কোনো কিছু নেই। আপনি জাস্ট একদমই সাধারণভাবে আপনি সেটি গুগলে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে বহু তথ্য বের হয়ে আসবে। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে এখনকার যারা প্রজন্ম রয়েছে সেই প্রজন্মের কাছে কিন্তু বাধা নেই জানতে, বরং তারা যদি স্বেচ্ছায়, তারা যদি আগ্রহ বোধ করে এই বিষয়টি নিয়ে জানার জন্য, তাহলে কিন্তু তারা একদমই খুব কাছে কিংবা হাতের মুঠোয় রয়েছে তাদের জানার মাধ্যমটি। কিন্তু সঠিক ইতিহাসটা যেন উঠে আসে। ইতিহাস বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে, কুক্ষিগত করে রাখা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে একটি বিশেষ দল কুক্ষিগত করে রাখার যে অপচেষ্টা, সেটিও কিন্তু হয়েছিল। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, বা যারা এই ইতিহাস নিয়ে কাজ করেন, যারা গবেষণা করেন, আপনি পাঠ্যপুস্তকের কথা বলছিলেন, সংস্কৃতি অঙ্গনের কথা বলছিলেন, সেই ইতিহাসগুলো যেন সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে আসে, সেই প্রচেষ্টা আসলে থাকা উচিত। একদমই তাই সাজিদ, আপনি যেটা বললেন সেটা আসলে আমাদের বাংলাদেশের কিংবা বাঙালি জাতির দুর্ভাগ্য যে এখানে ইতিহাস আসলে বিকৃত করা হয়। তবে বিকৃত করার চেষ্টা করলেও সবচেয়ে আসলে আমরা বলবো যে আপনি যাদের কথা বলছিলেন, ইতিহাসবিদ যারা, অনুবাদক আছে, যারা শিক্ষা সংশ্লিষ্ট খাতে কাজ করে, তারা যেন কোনোভাবে ইতিহাসকে বিকৃত করে না দেয়। এই যে বাংলার ইতিহাস, 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এগুলো কিন্তু কোনো দল কিংবা নির্দিষ্ট কোনো গোষ্ঠী কিংবা জাতির নয়, এগুলো পুরো সমগ্র বাংলাদেশের প্রতিটি মানুষের
মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সেই সঙ্গে বাংলাদেশি কিংবা জাতিগত যারাই রয়েছে এই দেশে বসবাসকারী, সকলেরই কিন্তু এদেশের এই যে বাংলার ইতিহাস, সেই ইতিহাস। এবং যখন এগুলো আসলে ইতিহাসের যে আমাদের বইগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে যখন আমরা বিকৃত করব না, তখন কিন্তু একটি জাতির মাথা উঁচু করে সসম্মানে বেড়ে উঠবে এবং বাংলার যে একদম বাংলার প্রতি যে ভালোবাসা, নিজের দেশের প্রতি যে দেশপ্রেম, সেই দেশপ্রেম নিয়ে তারা মাথা উঁচু করে এই বাংলায় দাঁড়াবে এবং পরবর্তীকালেও বাংলায় যদি যে কোনো ঝড় আসে সেই ঝড়কে তারা মোকাবেলা করতে পারবে। আমরা কিন্তু ভোর থেকে কথা বলছি, অনেকগুলো বিষয় ইতিমধ্যে আমাদের কথার মধ্যে উঠে এসেছে। এই কেন্দ্রীয় শহীদ মিনারের বর্তমান অবস্থা কিংবা এই যে মানুষজন ফুল দিতে আসছেন শহীদদেরকে শ্রদ্ধা জানাতে, এর বাইরে গিয়েও কিন্তু আমরা বেশ কিছু বিষয় আলোচনা করেছি। তার মধ্যে কিন্তু অনেক বেশি উল্লেখযোগ্য কিংবা যদি বলি প্রধান, তাহলে বলতে হবে ইতিহাস বিকৃত করার মতো যেন কোনো রকম বাংলাদেশে আর সেই রকম সময় যেন না আসে, সেই রকম সময় যেন যারা আমাদের অগ্রজন রয়েছেন তারা যেন আসতে না দেন। এবং এই যে বাংলাদেশের যে সংগ্রাম গৌরবের যে ইতিহাসগুলো বা বছর বছর যেই আমাদের যে ইতিহাসগুলো রয়েছে, 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে 71 মুক্তিযুদ্ধ বা 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, এই যে একটার পর একটা যে সংগ্রামের ইতিহাস, এগুলো কিন্তু ধারণ করা আমাদের একেবারে জরুরি। এগুলোকে অস্বীকার করার কোনো জায়গা কিন্তু নেই। এগুলোকে স্বীকার করে, এগুলোকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বা প্রত্যাশা, সেদিকে কিন্তু এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্ম কিংবা আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা রয়েছে তাদের উচিত এই ইতিহাসগুলো ধরে রাখার বা এই বয়ানগুলোকে নতুনদের মাঝে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা বা যে প্রক্রিয়াগুলো, সেগুলোকে আসলে ত্বরান্বিত করা। আপনার কাছে কি মনে হয়? একদমই সাজিদ, আমরা এখানে দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বাইরের অনেক গণমাধ্যম কর্মীরা এসেছেন এবং আমরা এই দিনটিতে কিন্তু বেশিরভাগ সময় দেখি যে অনেক বিদেশি যারা রয়েছেন তারাও আসেন। এই যে আসলে আমরা বলছিলাম যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসটি কিন্তু আন্তর্জাতিকভাবে ইউনেস্কো 1999 সালে ঘোষণা দিয়েছিলেন এবং তারপর থেকে এটি আসলে শুধুমাত্র বাংলাদেশে নেই এবং একই সঙ্গে ভাষার জন্য কারা প্রাণ দিয়েছে এইটি জানতেও কিন্তু আসলে অনেক দেশের বাইরে থাকা প্রবাসীদেরই আগ্রহ রয়েছে এবং অন্যান্য যারা নাগরিকরা রয়েছেন তাদের আগ্রহ কারণ রয়েছে। তাদের কিন্তু এই ইতিহাস নেই। এটি শুধু বাংলাদেশের ইতিহাস আছে যে নিজের মায়ের ভাষার জন্য, মাতৃভাষার জন্য জীবন দেওয়ার যে একটি ইতিহাস বা রক্ত দেওয়ার যে আত্মত্যাগের ইতিহাস, সেটি কিন্তু একমাত্র বাংলাদেশের আছে। এবং এটি নিয়ে কিন্তু তাদের যারা ভিনদেশী রয়েছে, বাংলাদেশে বিভিন্ন বিদেশি যারা থাকেন, তাদের মধ্যে কিন্তু একটা আগ্রহের জায়গা রয়েছে এবং সেই জায়গা থেকে তারাও বাংলাদেশিদের সাথে এখানে ফুল দিতে আসেন, এই দিনটিকে শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু এখানে আসেন এবং তারাও আধো বাংলা বলেন, কিন্তু বাংলা বলার চেষ্টা করেন তারাও। তো আমরা প্রতি ঘন্টায় জানানোর চেষ্টা করব এখানকার যে সবশেষ খবরগুলো। এই মুহূর্তে আমরা স্টুডিওতে যেতে চাই, প্রতি ঘন্টায় আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখানকার যে সবশেষ খবর সেগুলো জানানোর চেষ্টা করব। বেলা বাড়ার সাথে সাথে এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠনের যে পদচারণা, সেটি কিন্তু বাড়ছে। তারা আসছেন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আবারও চলে যাচ্ছেন সারিবদ্ধভাবে। একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে সবাই এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই ছিল এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢলের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরই।